রামনারায়ণ রাম। কেন এসেছি সমগ্র করচাবক সংকলন অবলম্বনে এই করচাবকটি পাঠ করছি। সাংবাদিক বলছেন, ঠাকুর, আমরা কয়েকজন সাংবাদিক কিছুদিন ধরে আসছি আর যাচ্ছি। আমরা আপনাকে কয়েকটি কথা জানাতে চাই, কিন্তু আপনার সাথে কথা বলার সুযোগই মিলছে না। কি কষ্টে যে আজ এসেছি। আপনিও অত্যন্ত পরিশ্রান্ত ক্লান্ত। আপনাকে আর বিরক্ত করতে ইচ্ছে করে না। ঠাকুর বলছেন, বেশ তো, বলো কি জানতে চাও। সাংবাদিক বলছেন, আজ্ঞে, দেশের যা পরিস্থিতি, কি যে করব ভেবে পাই না। কোনটা বললে যে ঠিক হবে সেই প্রশ্নই করতে জানি না। বর্তমান পরিস্থিতি, দেশের বর্তমান অবস্থা জেনেই বা আমরা কি করব? আপনার কাছে সমাধানের উপায়টা আমরা জেনে নিতে চাই। উত্তরে ঠাকুর বলছেন, প্রশ্নের পর প্রশ্ন করে যা শুনলে আর যা বুঝলে, শুধু বুঝেই রাখলে, সব বুঝেও প্র্যাকটিক্যাল ক্ষেত্রে প্রয়োগ তো হচ্ছে না। কোনোটাই কেউ ঠিক মতো করছে বলে মনে হয় না। সাংবাদিক বলছেন, আজ্ঞে, তবুও তারা জানতে চায়। দিশেহারা হয়ে অনেকেই আপনার কাছে সঠিক পথটি জানতে চেয়েছে। ঠাকুর বলছেন, পৃথিবীতে জ্ঞানী গুণী অনেক আছেন, তাদের ভিতরে জ্ঞান গরিমা পাণ্ডিত্য সবই আছে। সেসব কিছু তাদের ভিতরে শুধু আছেই। বর্তমান পরিস্থিতির নিরসন কল্পে কে কতটা কাজে লাগাতে পেরেছে, কে কার কথা শুনছে। বিজ্ঞান জগতে বিজ্ঞানীরা এক একটি বস্তু আবিষ্কার করেন কত পরিশ্রম করে। দেশের বর্তমান সমস্যা সমাধানের প্রশ্নটিও তেমনই একটা বিষয়। বর্তমান পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য ভিতরে ভিতরে সবাই এগিয়ে আছে, কিন্তু কার্যক্ষেত্রে সেটা রূপ দিতে পারছে না। সবটাই দেখা যাচ্ছে চাপা দেওয়ার মতো। আজ পর্যন্ত এত হাজার হাজার বছর কেটে গেল, কেউ একটা সুস্থ সমাজ তৈরি করে যেতে পেরেছেন বলে মনে হয় না। কেউ তৈরি করেছেন, প্রত্যক্ষ দৃষ্টিতে তেমন আসছে না। আজ অনেকে দেশকে বড় করতে চায়, বিশ্বের দরবারে ভারতবর্ষের মহিমা প্রতিষ্ঠিত করতে চায়, দেশকে সুন্দর করে সাজাতে চায়, কিছু একটা করতে চায় অনেকে। এরকম অনেক আছে, কিন্তু এটার সুষ্ঠুভাবে যে একটা রূপ দেবে সেটা আর হয়ে উঠছে না। পারস্পরিক অবস্থার জন্য, নানা ঝঞ্ঝাট ঝামেলার জন্য প্রায় কোনো কিছুই কার্যে পরিণত করা সম্ভব হচ্ছে না। বলতে পারবো না আমরা প্রকৃতই স্বাধীন, বলতে পারছি না আমরা স্বচ্ছভাবে আছি। এই দেশ আমাদের দেশ। দেশের প্রতি কি করা প্রয়োজন, দেশগত প্রাণ হয়ে কিভাবে আত্মোৎসর্গ করা উচিত, নিজের ঘরের জন্য, দেশের জন্য, এসব চিন্তা থাকলেও কার্যত তেমন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা এটাই জানতে চাই, সমস্ত দেশ আমাদের বাড়ি। শুধু 5 নং বাড়ি, 6 নং বাড়ি নয়, সমস্ত দেশটাই আমাদের। এরকম মনোভাব আমাদের কবে আসবে? কবে আমরা সেটা উপলব্ধি করব? কোনো বিষয় জানতে চাওয়া আর জেনে কর্মক্ষেত্রে রূপদান করা এক কথা নয়। কর্মক্ষেত্রে নামতে গেলে সব কিছু ত্যাগ স্বীকার করে কাজ করতে হবে। জনস্বার্থ আমার স্বার্থ, এই ভাবনা ভেবে যদি কার্যক্ষেত্রে নামে, যে কিছু যে না হবে তা নয়, তবে 16 আনা করতে গেলে সবার ভিতরে সেই বুঝটুকু, আত্মোৎসর্গের বুঝটুকু থাকা দরকার। রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে স্কুল, কলেজ, হাসপাতাল সবই করছে, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বলতে পারছি না আমাদেরই সবাই আমাদেরই ঘরের। এই মনটা যদি সবার ভিতরে জাগরিত হয়, তাহলে কোনো কিন্তুই থাকবে না। এই মনটা খুঁজে বের করতে হলে কে যে দেশগত প্রাণ, সেটা আগে খুঁজতে হবে। মনের দিক থেকে এখানকার পরিস্থিতির চিন্তা করলে কে যে সাধু খুঁজে বের করতে খুবই কষ্ট হবে। শিক্ষার জগতে যেভাবে লেখাপড়া শেখানো হচ্ছে, তাতে বিদ্যার্থীদের চিন্তাধারা ভালো পড়াশোনা করব, মানুষ হব, ভালো চাকুরি করব, তারপর যার যার ঘর সাজাবো। লেখাপড়া শিখে দেশের দশের মুখ উজ্জ্বল করার পরিবর্তে অধিকাংশই আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। 1, 2, 3, 4 থেকেই এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে শিশু বয়স থেকেই তাদের মনে দেশকে রক্ষা, জাতিকে রক্ষা করার বুদ্ধি বিবেচনা ধীরে ধীরে জাগ্রত হয়।
সেই দরদের শিক্ষা যদি পায় তবে ছোট থেকেই তারা দেশাত্মবোধে উদ্বুদ্ধ হবে। ছোট থেকেই তাদের বোঝাতে হবে তুমি তোমার শুধু নও, তুমি সবার। বাড়িতে একটি গাছ পুঁতলে বাড়িতেই সীমাবদ্ধ রইল, কিন্তু রাস্তার পাড়ে গাছটি পুঁতলে তার ফলে ফুলে পথচারীদের তৃপ্তিদান করতে পারে। আমরা বলি আমাদের রাস্তা, কিন্তু কথাটা বললেও সেইভাবে চলি না। অন্তর ভরা দরদ নিয়ে গরজ করে সর্বত্র সর্ব জায়গায় আমার কথাটি সম্প্রসারিত হয়ে যদি আমাদের হয়, সেইভাবে যদি দেশবাসী এগিয়ে যেতে পারে, তবে আস্তে আস্তে দেশের পরিবর্তন হওয়া সম্ভব। আর এখন যা পরিবর্তন চলছে, এই পরিবর্তনে বিবাদই আসছে। বর্তমানে অধিকাংশ মানুষের মনোভাব এই ধরনের, আমার কি প্রয়োজন রাস্তার ধারে গাছ পুঁততে যাবার? আমার কি প্রয়োজন রাস্তার আবর্জনা সবাই মিলে পরিষ্কার করার? বাইরের ময়লাও যে তোমারই ঘরের ময়লা, সেইভাবে ভাবতে যদি পারো, তবেই সবাইকে আপন করে নিতে পারবে। যত রকম অসুবিধা দেখতে পাচ্ছ, সেসব তোমারই অসুবিধা। তোমার ঘরের ময়লা যেমন পরিষ্কার করো, বাইরের ময়লাও তেমনিভাবেই পরিষ্কার করতে হবে। এইভাবে কাজ যতদিন না করবে, দল সম্প্রদায় যত করবে, তত বিঘ্ন আসবে, অন্তরায় আসবে। কোনো কাজই সুষ্ঠুভাবে করতে পারবে না। আমাদের সহজ দৃষ্টিটাই আজ বিকৃত হয়ে গেছে। অনেকে নিজেদের ঘরের জন্য, নিজের ছেলেকে মানুষ করার জন্য যতটা চিন্তা করে, অন্যের ছেলেকে মানুষ করার ভাবনা তো সেরকমভাবে ভাবে না। শিক্ষার সুযোগ অনেকেই পায় না, বাবা মায়েরা অসহায়, সেই চিন্তাটা তো সবাই করে না। সুতরাং বলতে বাধ্য হচ্ছি, প্রায় সর্ববিভাগে যেরকম ব্যবস্থা হওয়া দরকার, সেই ব্যবস্থাতে ত্রুটি রয়ে গেছে। সুতরাং সফলতার দিকটাও নীল হয়ে রয়েছে। বুঝেছ সাংবাদিক? সাংবাদিক বলছে, আগে হ্যাঁ। ঠাকুর বলছেন, তোমরা যে প্রশ্ন নিয়ে এসেছো, সেই প্রশ্নের সমাধানের নাগাল পাওয়া অত্যন্ত দুষ্কর। কোনো ভালো কাজ করতে যাও, 50 রকমের বাধা আসবে। সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া সবসময় সম্ভবপর হচ্ছে না। কিন্তু মুখে মুখে বলছে সবাই, এই করা উচিত, সেই করা উচিত। উচিতটা বলছে সবাই, কিন্তু উচিতকে যে সফল করবে, সেদিকে কাউকে খুঁজে পাওয়া যায় না। কেন খুঁজে পাওয়া যায় না? তার কারণ, অনেক কারণ আছে। সেই সব কারণের কারণ স্বরূপ যদি কেউ যদি কিছু বলে, তবেই তাকে দেশদ্রোহী বলবে, অথবা কোনো দোষারোপ করে তাকে হেয় প্রতিপন্ন করবে। ঠিক নাই? সাকসেসের দিকটা তখন বরবাদ হয়ে গেল। এই তো চলছে অধিকাংশ ক্ষেত্রে। সাংবাদিক বলছেন, আগে দেশের সবাই এক হবে না? এক চিন্তার মধ্যে সবাই থাকবে না? প্রশ্ন করছেন। উত্তরে ঠাকুর বলছেন, দেশের সবাইকে এক চিন্তা, এক সুর, এক ধারায় আনার শিক্ষাটা যদি সেইভাবে দেওয়া হতো, তাহলে না হওয়ার কি? 16 আনা না হোক, 10-12 আনা তো হতে পারে। তৈরি হওয়ার পক্ষে সেটাও তো কম নয়। সাংবাদিক বলছেন, ঠাকুর এবার সম্পূর্ণ অন্য প্রসঙ্গে একটি প্রশ্ন করছি। বহুদিন থেকেই এই বিষয়ে আমার জানবার বাসনা হয়েছে, কিন্তু জানাবার সুযোগ হয়নি। ঠাকুর, এই সৃষ্টিটা কেন হলো? ঠাকুর বলছেন, এই শ্রেষ্ঠ পদার্থ যত আছে, যা কিছু দেখছো, সবটাই মহাশূন্যের গর্ভে। সৃষ্টির যাতনায় মহাশূন্যের গর্ভ থেকে আপনা আপনি আপন সুরে সৃষ্ট পদার্থসমূহ বেরিয়ে আসছে। কি অদ্ভুত! সেখানে সিজার করে প্রসব করাতে হয়নি। মুহূর্তে মুহূর্তে সৃষ্টি হয়ে চলেছে। বিভূতি যারা দেখতে চায়, এত বড় বিভূতি আমাদের সম্মুখে যে ভাষায় ব্যক্ত করা যায় না। এটা প্রত্যক্ষ বিভূতি। বিবরণে, বর্ণনায় এর শেষ খুঁজে পাওয়া যায় না। উপর থেকে কে সন্দেশ খাওয়ালো, কে নাড়ু খাওয়ালো, সেগুলো কি তার চেয়ে বড় বিভূতি? সাংবাদিক বলছে, আগে কেন এই সৃষ্টিটা হলো? ঠাকুর বলছে, এই বিরাট সৃষ্টি কেন হলো, তার উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্যের উদ্দেশ্যকে, সেই কারণের কারণকে তো খুঁজতে হবে। আমরা যে সৃষ্টি হয়ে এই পৃথিবীতে এলাম, কেন এলাম, কিসের জন্য সৃষ্টি হলাম? আমাদের বাবা মা, তাদের বাবা মা, তাদের বাবা মা, এইভাবে খুঁজতে খুঁজতে যদি চলতে থাকি, অনাদিকাল চলতেই থাকবো। সেই যে অনাদিকাল থেকে শুরু হয়েছে সৃষ্টির ধারা,
মহাশূন্যের মাঝে সৃষ্টি হয়েই যাচ্ছে অবিরাম। এই সৃষ্টির অন্তরালে মহাশূন্যের গর্ভে অন্তর্নিহিত আছে কি কোনো স্বার্থ? কোন স্বার্থে এই সৃষ্টির রহস্য জড়িয়ে আছে? আমরা সেদিক থেকে কিছুই তো জানতে পারছি না। সৃষ্টিতত্ত্ব সম্পর্কে এক একজন এক এক রকমের কথা বলছে। হাটবাজারের নানা কথার মতো মতো গ্রন্থে শাস্ত্রে চলেছে তত্ত্ব। তত্ত্ব তো চলছে, কিন্তু তত্ত্বের আলোক তো কিছু পাওয়া যাচ্ছে না। যেভাবে পারছেন পাণ্ডিত্যের পরিচয় দিচ্ছেন, কিন্তু আসল বস্তুর পরিচয় কেউ দিতে পারছেন না। গল্পগুচ্ছের মতো শুধু গল্পের কথাই চলছে, কিন্তু এত বড় সৃষ্টির কারণটা কি, সে কারণ আর খুঁজে পাওয়া গেল না। এই মহাশূন্যের গর্ভে আছে সমস্ত সৃষ্ট পদার্থ। এ কথা যে বললাম, কেন বললাম? এটা বলতে বাধ্য হচ্ছি কারণ শূন্যের থেকে সৃষ্টি, শূন্যেতেই লয়, আর সর্ববস্তুতে শূন্যেরই আভাস পাওয়া যাচ্ছে। সৃষ্টির মধ্যে সৃষ্ট বস্তুসমূহের মধ্যে আমরা শুনছি গল্পগুচ্ছেরই কথা। আজও অবধি এত মঠ, মন্দির, মসজিদ, গির্জা, তন্ত্র, মন্ত্র, সাধু, সন্ন্যাসী ইত্যাদি বহুজনের মুখে বহু রকমের কথা শুনে আসছি, কিন্তু আসল বস্তুর সন্ধান কেউই দিতে পারল না। এখানকার মহাপুরুষদের মুখে, মহান অবতার আখ্যা যারা নিয়েছেন তাদের মুখে কত তত্ত্ব, কত দর্শনের কথা শোনা গেল, কিন্তু আসল বস্তুটি একবারও খুঁজে পাওয়া গেল না। আসল বস্তু বোঝাতে গিয়ে 500 পাতার গ্রন্থ হয়ে গেল, কিন্তু তার মধ্যে এক ফোঁটা জলও বের করা গেল না। কত গ্রন্থ, শাস্ত্র, কত দর্শন ইত্যাদি বের হোক না কেন, আসল বস্তু সম্পর্কে সকল গ্রন্থে একই কথা থাকবে, সেটাই তো পাওয়া যাচ্ছে না। তাহলে বলো, আমরা কিসের মধ্যে বসবাস করছি? আসল বস্তুই তো আমাদের নাই। আমাদের অভিভাবক কে? কিছুই তো খুঁজে পাওয়া যায় না। সৃষ্টিতত্ত্বের গার্জিয়ান কে? সৃষ্টি যারা করেছেন তাদের অভিভাবক কোথায়? সেই পরমপিতা কোথায়? আমরা যে শূন্য থেকে এসেছি, শূন্যেই লীন হয়ে যাব, এখানে তার প্রমাণ পাচ্ছ না? আমাদের দেহের ইন্দ্রিয়গুলি যে শূন্য গর্ভ থেকে এসেছে, তা আর শূন্য পানে ধাইছে হাতে নাতে, তার প্রমাণ পাচ্ছ না? বুঝতে পারছো না? না বোঝার মতন তো কিছু নয়। এই দেহ একটা বস্তু মনে করো। এই দেহ থেকে কত রকমের জিনিস বের হচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে, কে কি করছে, সেটা আর বোঝা যায় না। শূন্যকে কি জিজ্ঞাসা করব? সে তো সৃষ্টি করেই চলেছে মহাশূন্যে, আর আমরা দেখছি। আমাদের দ্বারা কি কাজ হবে? এখানে 70-80 বছর বয়সে যারা পদার্পণ করেছেন, তাদের মধ্যে অনেকে একজন আদর্শলিপি পড়েছেন, বাল্যশিক্ষা পড়েছেন। 50-60 বছরে তারা এক একজন বিরাট পণ্ডিত হলেন, নামকরা বৈজ্ঞানিক হলেন, আবার কেউ বা বিরাট বিরাট কীর্তিমান পুরুষ হলেন। তাতে লাভটা কি হলো? আমরা না হয় হাঁটা পথে যেতাম, তারপর না হয় গরুর গাড়ি করে গেলাম, তারপর রেলগাড়ি, মোটর গাড়ি ক্রমে ক্রমে আসতে লাগলো। সর্বশেষে এলো উড়োজাহাজ। কোনো জায়গায় যেতে হলে যেখানে 3 মাসে পৌঁছতাম, সেখানে একদিনে পৌঁছানোর মতো সব হলো যে তা তো দেখতেই পাচ্ছি, আর ভালো করে বুঝেও নিয়েছি। কিন্তু প্রকৃতি থেকে আমাদের এরকমভাবে ঢেলে দিয়ে যে সৃষ্টি করলো, তার কারণ কি? সেই কারণটা খুঁজতে গিয়েই দিশেহারা হয়ে যাচ্ছি। আগেই বলেছি, আমরা যে শূন্যে আছি, চিন্তা করলেই সেটা বুঝতে পারবে। ক্ষুধা পেলে আমরা যে খাদ্য গ্রহণ করছি, জিহ্বায় নানা প্রকার রসায়ন করছি, কিন্তু ভেবে দেখো তো, কে খাচ্ছে? কে? জিহ্বাই খাচ্ছে না আমি খাচ্ছি? আমি যে কে সেটাই খুঁজে পাচ্ছি না। জিহ্বা যে কোথা থেকে স্বাদটা পায়, কিভাবে স্বাদটা নিয়ে ডেলিভারি দেয়, কথা বলে, কে যে স্বাদটা নিচ্ছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কে দেখে? চোখে দেখে না, আর কেউ দেখে? সমস্ত দেহটাকে চিরে চিরে তন্ন তন্ন করলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। কে দেখে?
দেহের যন্ত্রপাতির মাধ্যমে কিন্তু তোমাকে বুঝিয়ে দেবে যে এই যন্ত্রের দৃশ্যটা আসছে, এই যন্ত্রে ধাক্কা খাচ্ছে, তারপর ব্রেনে যাচ্ছে, ব্রেন থেকে আরও নানা জায়গায় গিয়ে দর্শন ক্রিয়া সম্পন্ন হচ্ছে। কিন্তু কে দেখছে? খুঁজে তো পেলে না। কে বুঝছে? খুঁজে পাচ্ছ? দেহের এই যন্ত্র, ওই যন্ত্র, সেই যন্ত্র, হার্ট, লিভার, গল ব্লাডার, স্টমাক, কত কি বলে দিলে। আমিও শুনে গেলাম। আমরা একজনের সঙ্গে যে কথা বলি, কে কাকে কি কথা বলে, আমরা নিজেরাই সেটা বুঝে নিচ্ছি। বোঝাবুঝি তো হলো, সেই বোঝানোর দামটা কোথায়? নিজ নিজ অস্তিত্বটা যে প্রকাশ করছে, দেহের ভিতরে সারটা যে প্রকাশ করছে, চোখে দেখাটা, কানে শোনাটা প্রকাশ করছে, এইভাবে বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকাশ তো করলো। কেন করলো? এত সম্পদে প্রাচুর্যে ভরপুর করে কেন প্রকৃতি কেন পাঠালো? মহাশূন্যের গর্ভ থেকে যে এলাম, এসে অবধি সব দিকেই তো হাতড়াচ্ছি, কোনো সুরাহার সুর খুঁজে পাচ্ছি না। আজ পর্যন্ত কেউ দিতে পেরেছেন সেটাও দেখতে পাচ্ছি না। বিজ্ঞানের জগতে বস্তু নিয়ে নানা গবেষণা আছে। বিজ্ঞানীরা পজিটিভ নেগেটিভ নিয়ে নাড়াচাড়া করে দেখিয়ে দিলেন। যা আছে এই মহাশূন্যে তা দিয়েই তারা বুঝিয়ে দিলেন। এই আলো আছে, বাতাস আছে, জল আছে, জ্ঞানের ভাণ্ডার আছে, দর্শনের ভাণ্ডার আছে, ইত্যাদি সব বুঝিয়ে দিলেন। আমরাও সেসব শুনে হু হু করে চলে এলাম। আবার আরেক দল স্লোগান দিচ্ছে, দেশের জন্য প্রাণ দিতে হবে, নাকি শাস্ত্রে গ্রন্থে আছে। এই কথায় উদ্বুদ্ধ হয়ে অনেকে প্রাণ দিল। কিন্তু প্রাণ যারা দিল তারা তো আর ভোগ করতে পারছে না। এখন দেশের জন্য প্রাণ দিলাম, তারপর ফিরে এসে ভোগ করব, তা তো হচ্ছে না। তাহলে পরিশ্রম করবে কিসের জন্য? সেই নিশ্চয়তা কোথায়? বয়স তো হয়ে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, মনে ভাবছো পরিশ্রম করব, সংগঠন বাড়াবো, কত কি করব, করেও যাচ্ছ, কিন্তু লাভটা কি? মহাশূন্য আমাদের কি বোঝাচ্ছে? লাভ যদিও থাকে, পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের লাভ হলো। সে লাভ করার জন্য এত পরিশ্রম যে করবে, সেই উৎসাহ উদ্দীপনা আসে না মন থেকে। এখানকার সাময়িক অর্থকরী, নাম যশ ইত্যাদির লোভে মানুষকে কাজ করিয়ে নিচ্ছে। না হলে আমরা দেহ উঠিয়ে তো যেতামই না, কাজ করতেই পারতাম না। আমাদের উঠাচ্ছে ক্ষুধায়, উঠাচ্ছে নামে যশে, এটাই টনিক। এক একটি ইন্দ্রিয়ের তাগিদে উঠাচ্ছে, আর আমরা দৌড়াদৌড়ি করছি। আবার ঠিকমতো অর্থাগম না হলে কেউ চুরি, কেউ ডাকাতি, ছিনতাইয়ের পথ ধরছি। যদি গভীরভাবে জানে যে মৃত্যু আছে, আমরা এখানে থাকবো না, তবে কেউ অন্যায় অপরাধ করে, সেটা তো দোষণীয়। জেনে শুনেও ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া অত্যন্ত ত্রুটিমূলক কাজ। সেই ত্রুটিমূলক কাজগুলো আমরা করে যাচ্ছি আমাদের ব্যক্তিগত স্বার্থে। কয়দিন থাকবো? স্টেশনের প্ল্যাটফর্মে আছি প্রত্যেকে, টিকিট তো কাটাই আছে। কার গাড়ি কখন চলে আসে কোনো ঠিক নেই। মনে করো গাড়ি আসার বাকি আছে 4 ঘন্টা। এই সময়টুকুর জন্য খাট পালঙ্ক গদি মশারি কিনে এনে স্টেশনের প্ল্যাটফর্মে যদি কেউ বলে, পালঙ্ক আনো, খাট আনো, গদি পাতো, বিছানা করো, মশারি টাঙাও, আমি একটু শুই, সে কি সুস্থ মস্তিষ্কের মানুষ? তাকে বেকুব ছাড়া আর কিছু বলা যাবে? লোকে বলবে এর মাথা খারাপ হয়েছে। সেই মাথা খারাপটা যে এখনো হচ্ছে, সেটা আগে বোঝো। এই দুনিয়ার প্ল্যাটফর্মে আমরা আছি, এটা সবাই জানে। এই 80-90 বছরের স্বল্পায়ু জীবনে এই জগতের প্ল্যাটফর্মে ঘর বাড়ি, টাকা পয়সা, চুরি ডাকাতি, ছিনতাই, হিংসা, মারামারি, হানাহানি, কত কি হয়ে চলেছে। সামান্য 80-90 বছর প্রাণ ধারণের জন্য এত অপরাধ, এত মারামারি, হানাহানি, কে কাকে ঠকাবে, কে কার মাথায় বাড়ি দিবে, অহরহ চেষ্টা। সেই চেষ্টা ভাবতে কষ্ট হয়। এখানকার এই অবস্থা দেখলে অন্য গ্রহ থেকে মানুষজন হাসবে। এই 80-90 বছরের পরমায়ুর মধ্যে ভোগ বিলাস, সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তারা কি না করছে,
কিন্তু যেই 90 বছরে পদার্পণ করলো অমনি সব ছেড়ে দিয়ে গেল। এটা তো প্র্যাকটিক্যাল। এই উদ্দেশ্যের জন্য রেশনের থলি নিয়ে দৌড়বে, আর বাল বাচ্চাদের জন্ম দেবে, তারপরে চুরি ডাকাতি ছিনতাই করবে। এইগুলোই কি শেষ ফল? মাত্র 4 ঘন্টার জন্য স্টেশনের প্ল্যাটফর্মে খাট পালঙ্ক পেতে শয়নের আয়োজন করা যেমন হাস্যকর, এই জগতের প্ল্যাটফর্মে এই স্বল্পায়ু জীবনের ভোগ সুখের জন্য আমরা যা করছি সেটাও কম হাস্যকর নয়। সর্বদাই ভাববে 90 বছরেই জীবনের শেষ, গাড়ি আসলেই চলে যেতে হবে, এখানে সব কিছু পড়ে থাকবে, কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না। এই চিন্তা থাকলেই আর অপরাধের দিকে ততটা প্রবণতা থাকবে বলে মনে হয় না। এখানে তোমাদের একটু যশ হলো, নাম হলো, সন্তান হলো, রেশনের থলি নিয়ে দৌড়োদৌড়ি করলে এইটুকুর জন্যই কি মহাশূন্যের এত ব্যবস্থা? তার জন্যই কি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহারা দিচ্ছে, লালন পালন করছে? বিরাট বিরাট ব্যাপার গ্রহ নক্ষত্রের। আর তোমাদের সামান্য কদিনের সুখ শান্তির জন্যই কি এত ব্যস্ততা? প্রকৃতি তার সৃষ্টির মাধুর্যে আমাদের প্রত্যেককেই ভরপুর করে রেখেছে। একদিকে হিমালয় পর্বতমালা, আরেকদিকে বিশাল ভারত মহাসাগর, কত গাছ গাছরা, কত সুস্বাদু ফলে ফুলে ভরা, কত পাহাড়, কত ঝর্ণা, কত নদী। আমাদের প্ল্যাটফর্মে সাপ্লাই দেবার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এই বৃষ্টি, এই ঝড়, এই খরা একেবারে অদ্ভুত ব্যাপার। আমরা কি এইগুলি দেখতে ও নাড়াচাড়া করতেই এখানে এসেছি? তার জন্যই কি আমাদের পাঠিয়েছে? কে পাঠাচ্ছে খুঁজে পাওয়া যায় না, যেন এক মহা ভেলকিবাজির খেলায় পড়েছি। কিন্তু এই যে চলেছে সৃষ্টির ধারা, তার মধ্যে জীবজগৎ নানা জীবে ভরা। জীবজগতের প্রত্যেকের সাথে প্রত্যেকে একই সূত্রে গাঁথা, কারণ এক জল, এক মাটি, এক আলো, এক বাতাসে পরিপুষ্ট আমরা সবাই। তাতে বোঝা যাচ্ছে আমাদের পরস্পরের সাথে একটা রিলেশন আছে, অন্তরঙ্গতা আছে। কিন্তু কেন এই সৃষ্টিটা করলো? এই কেনর উত্তর পেলাম না। এই কেনর উত্তর যেদিন পাবে সমস্ত দেশটা মাটির মতন হয়ে যাবে, চুরি ডাকাতি ছিনতাই বন্ধ হয়ে যাবে। মৃত্যুর কারণটা যদি বুঝতে পারতো তাহলেও অনেকটা সতর্ক হয়ে যেত মানুষ। কারণটা তো বোঝা যাচ্ছে, হাঁচি কাশি জ্বর হতে হতে মৃত্যুর পথ তৈরি করছে। আমরা সবাই মৃত্যুর পথেই আছি। আবার এদিকে প্ল্যাটফর্মের মাঝে স্থায়ীভাবে বসবাস করবার জন্য উঠে পড়ে লেগেছি। এই লাগালাগিতেই সব গোলমাল হয়ে যাচ্ছে। আমরা কেন এসেছি, কোথায় যাব, কি কারণ এই সৃষ্টির, এসবের সমাধান যতদিন না হবে এই জগতে অন্যায় অপরাধ জমতে জমতে ধাপার পাহাড়ের মতো হয়ে যাবে। এই বিরাট সৃষ্টির অন্তরালে অন্তর্নিহিত আছে কোন কারণ এটুকু বুঝতে পারছি, কোনো কারণ এটুকু বুঝতে পারছি। আমরা এরও দেখে দেখে চলছি, নিশ্চয়ই এর একটা সুরাহা আছে, সুব্যবস্থা আছে। এই মহাশূন্যের গর্ভ হতে সৃষ্ট বিষয়বস্তুতে এটাই খুঁজে পাওয়া যাচ্ছে, এটাই বুঝতে পারা যাচ্ছে যে এর পিছনে বিরাট একটা কারণ আছে। কারণবিহীন সৃষ্টি হতে পারে না। আগেই বলেছি, দেহের মাঝে ইন্দ্রিয়ের কতগুলি বৃত্তির নিবৃত্তির পরিচয় খুঁজে পাচ্ছি। ইন্দ্রিয়ের এই চাহিদা যদি না থাকতো তাহলে সব কোলাপস হয়ে যেত, কেউ আর উঠতো না। ক্ষুধ পিপাসা, কাম কামনা, অর্থলোভ, যশলোভ ইত্যাদি সবই আছে দেহের মাঝে। সাধারণত বয়োবৃদ্ধির সাথে সাথে এই চাহিদাগুলো বাড়তে থাকে, আর ওই চাহিদা পরিপূর্ণের জন্য আমরা বেকুবের মতো এগুলোতে থাকি। এই প্রসঙ্গে একজনের কথা মনে পড়ে গেল। সেই ব্যক্তি 4 পয়সার গাঁজা কিনেছে, তার সঙ্গে একটি চালের বস্তা আছে। বস্তাটা কিছু দূর পর্যন্ত নিয়ে যেতে হবে। কি করা যায় ভাবতে ভাবতে লোকটি হাতের তালুতে গাঁজা নিয়ে ডলতে থাকে। অবশেষে চিন্তা ভাবনা করে সে আরেক গাঁজাখোরের কাছে গিয়ে বলে, তোমাকে গাঁজা খাওয়াবো, তুমি আমার চালের বস্তাটা একটু টেনে দেবে? গাঁজা খাবার লোভে লোকটি রাজি হয়ে যায়। কিছু দূর গিয়েই লোকটি বলে, কোথায় যেতে হবে?
সে ব্যক্তি আবার যে হাতে গাঁজা ডলছে সেই হাতটা লোকটির সামনে রাখে আর বলে, চল আর একটু চল। এইভাবে গাঁজা দেখিয়ে দেখিয়ে চলতে চলতে প্রায় 15-20 মিনিটের রাস্তা ওকে দিয়ে বস্তাটা বহন করালো। গাঁজার নেশা তাকে এত দূর টেনে আনলো। তারপর অবশ্য সেই ব্যক্তি গন্তব্যস্থলে এনে ওকে বসিয়ে খাওয়ালো। নেশা মানুষকে এইভাবে বশীভূত করে। লোকটি ভাবছে কখন গাঁজা দেবে আর বস্তা নামাবো। এটা ভাবতে ভাবতেই সে এতটা পথ চলে এলো। আজ আমরা চলছি কোন লোভে, কোন মোহে? ইন্দ্রিয়ের চাহিদাগুলো সামনে রেখে নেচার চলছে। নেচার থেকেই এগুলো বের হয়েছে। নেচার থেকেই বুঝতে হবে। ওই কামনার নেশায়, ক্ষুধার তাড়নায়, ঘরবাড়ি সাজাবার নেশায় আমরা মশগুল। ইন্দ্রিয়ের মধ্যে চাহিদা আছে, কামনার নেশা আছে বলেই ওই বেটা দৌড়াদৌড়ি করে। ক্ষুধা যদি না থাকতো, ইন্দ্রিয়ের বৃত্তি যদি না থাকতো, তাহলে তো প্রশ্নই থাকতো না। কিন্তু আমরা যাতে বেকুবের মতো দৌড়াই, প্রকৃতি সেই ব্যবস্থা করে রেখেছে। চলার পথটা সহজ করে রেখেছে ইন্দ্রিয়ের মাধ্যমে। যে মহাশূন্য থেকে আমরা সৃষ্ট হয়েছি, সেই মহাশূন্য একটা খালি বস্তু। আমি বলবো না মহাশূন্য চেতনায় ভরা। মহাশূন্য মহাচেতনায় ভরা। এই চেতনা থেকেই যে চৈতন্যের রূপ নিল। চৈতন্যের রূপে রূপময় হয়ে সৃষ্ট জীবকুল সব বুঝছে, খাচ্ছে, ঘুরছে, সৃষ্টির মাঝে সব রকম চলছে। এতে এটাই বুঝিয়ে দিল, আরও একটু গভীরে গেলে সৃষ্টির তত্ত্বটা নিশ্চয়ই আরও সুন্দরভাবে বুঝিয়ে দেবে। বহুবার বলেছি, বিনা কারণে সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। উদ্দেশ্য ছাড়া সৃষ্টি হবে কেন? এর পিছনে বিরাট উদ্দেশ্য আছে, যে ব্যাপারে আমরা সম্পূর্ণ মেঘের আড়ালে রয়ে গেছি। সেখানে সূর্য নাই, আলো নাই, আমরা সম্পূর্ণ অন্ধকারে ডুবে রয়েছি। যেভাবে পারি মেঘের আড়ালটা সরিয়ে দিতে যদি পারি, নিশ্চয়ই খুঁজে পাবো সেই মহাখনির সন্ধান। এটা বলতেই হবে। নাই কোনো হিসাবে, কোন হিসাবে বলবে? দেবদেবতা নাই, ভগবান নাই বলো, তাতে আপত্তি নাই। নাই বলে যদি সন্ধান পাওয়া যায়, নাইটাই ঠিক। আবার আছে বলে যদি পাওয়া যায়, আছেটাই ঠিক। কিন্তু এখন যারা বলেন যে একটা সুপার পাওয়ার ইউনিভার্সকে নিয়ন্ত্রণ করছে, তাতে তো স্বীকার করা হলো। দেবতা নাই, কিছু নাই বলে লাভটা কি হলো? সমাধান তো কিছু করতে পারছো না। আবার আছে বলেও সমাধান করতে পারছো না। নাইও পরিষ্কার, আছেও পরিষ্কার। আমরা এর কোনোটার মধ্যেই থাকতে চাই না। তাই আছেও বলি না, নাইও বলি না। সৃষ্টির এত বৈচিত্র্য, এত কারিগরি, চিন্তা করলে হিমশিম খেয়ে যেতে হয়। মহাশূন্য তার গর্ভ থেকে নানা সম্পদে পরিপূর্ণ করে আমাদের তৈরি করছে, ছেড়ে দিচ্ছে। আমরা স্বাধীনভাবে সেসব উপভোগ করছি, কিন্তু আমরা তার দানের মূল্য দিতে পারছি না। মহাশূন্যের দেওয়া ক্ষমতার অপব্যবহার করছি আমরা। তাই ধীরে ধীরে অন্যায়ের পাহাড়, অপরাধের পাহাড় হয়ে গেছে। আমাদের কিভাবে চলা উচিত, প্রত্যেকেরই সেটি জানা প্রয়োজন। সাংবাদিক বলছেন, আগে আপনি সেটা বলুন। এটুকু শুনেই তো গায়ের লোম খাড়া হয়ে উঠছে। এর সমাধানের সুর, সমাধানের কথা একমাত্র আপনিই বলতে পারেন। ঠাকুর বলছেন, সমাধান খুঁজে বের করা যাবে না। সৃষ্ট বস্তুসমূহের মাঝে আছে সেই পথের ইঙ্গিত। ইঙ্গিত বুঝে বুঝে চলতে পারলেই অনেকটা এগিয়ে যাওয়া যাবে আশা করি। মনে করো গভীর অন্ধকার রাত্রিতে চৌরাস্তার মোড়ে গিয়ে গাড়িটি থেমেছে। কোন রাস্তায় যাব জানি না, এরও কিন্তু দেখিয়ে দিচ্ছে এটা দিল্লি রোড, এটা বোম্বে রোড। জনপ্রাণী না থাকলেও সেই গভীর নিশীথে রাস্তা ঠিক করে নিতে, দিক নির্ণয় করতে আর কোনো অসুবিধাই হলো না। এরোই দেখিয়ে দিল পথের নিশানা। তাই পথের মাঝে এরো দিয়ে বুঝিয়ে দিচ্ছে, পথিক এই পথে চলো, ওই পথে যাও, কোনো অসুবিধায় পড়বে না। আমাদের জীবনযাত্রার পথেও সেই এরো রয়েছে। তার ইঙ্গিত বুঝে নিয়ে পথ চলতে হবে। প্রকৃতির নিয়মে, প্রকৃতির ধারায় চলতে যে হবেই। মহাশূন্য
এত সচেতন যে তার সৃষ্টিতে দেহের একটি লোমকূপও কারণ ছাড়া নয়। সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে গভীর বুঝে বুঝদার হয়ে যে সৃষ্টি করেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এত কারণ তিনি বুঝছেন ভাবলে আশ্চর্য হয়ে যেতে হয়। এই যে হার্টের বিট, লিভারের ব্যাপার, স্টমাকের ব্যাপার, ভিতরের আরও যন্ত্রপাতির ব্যাপার, কীরকম সেটিং, কীরকম সাজানো যে সেখানে হাত দেবার মতো কিছু নেই। এর উপরে রিসার্চ করে কতজন ডক্টরেট হয়ে গেল। আর যিনি এই কারিগরি বিদ্যার কাজ করেছেন অতি নিপুণভাবে, দেহের মাঝে কোথায় কোনটা থাকা প্রয়োজন, রক্ত, মাংস, শিরা, উপশিরা, কোন পাতায় কোন শিরায় কিভাবে কত সূক্ষ্মে যে তার সেটিং, সে এক আশ্চর্য ব্যাপার। কিভাবে সৃষ্টিটা করছে, কিভাবে সৃষ্টিটা হয়ে আসছে, চিন্তা করলে সত্যই এটা আশ্চর্য। প্রতি মুহূর্তে আশ্চর্য হয়ে যেতে হয়। খুঁজতে খুঁজতে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, তারপরে আর খুঁজে পাওয়া যায় না। সুতরাং এটা আমি স্বীকার করবই, কারণ ছাড়া সৃষ্টি নয়। প্রকৃতি কখনো খেলো কাজ করবে না। সত্যের দৃষ্টিতে, নিয়মের দৃষ্টিতে, বিজ্ঞানের দৃষ্টি সচেতনতার সুরে সুরে কোথায় কার কী প্রয়োজন বুঝে নিয়ে সেইভাবে যিনি কাজ চালিয়ে যাচ্ছেন, তার মতো বুঝনেওয়ালা আর কে আছে? জীব জগতে কত রূপ আছে, অনন্ত রূপ, অনন্ত তার প্রয়োজন। কি করে এত রূপদান করতে পারে? সুতরাং আমরা তাকে ভূত বলবো না, দেবতাও বলবো না, আবার মহাপুরুষও বলবো না। তিনি আছেন মহাশূন্যের গর্ভে। এই গর্ভের যন্ত্রণা থেকে নিশ্চয়ই তিনি নিষ্কৃতি পেতে চান। তাই আমরা মহাশূন্যের গর্ভ থেকে বের হয়ে এসেছি। আমরা যার থেকে সৃষ্ট হলাম তার রূপ দেখতে পাওয়া যায় না, তাকে খুঁজে পাওয়া যায় না। এটাই হলো আশ্চর্য। আমরা যে এলাম তার গর্ভ থেকে, তাতে কতগুলো প্রশ্ন জাগছে মনের মধ্যে। এই প্রশ্ন জাগানোটাও মহাশূন্যের কাজ। ভিতরে প্রশ্ন আসবে, দ্বন্দ্ব জাগবে, আবার সমাধানের পথও তৈরি হবে। সমাধানের পথটা তৈরি আছে বলেই এই সৃষ্টির ধারাপাতা চলছে। আমরা সৃষ্টির ধারাপাতার নিয়মে যদি চলি, সেই ধারা ধরে ধরেই এগিয়ে যেতে পারবো। তার থেকে যখন এসেছি তার কথা ভাবতে আপত্তি তো নাই। মহাশূন্যের দিকে তাকিয়ে কত কিছুই জানতে চাই। এত বড় সূর্য, কি তার আলো, কি প্রচণ্ড তেজে সবসময় জ্বলছে। এমন চন্দ্র, কি সুন্দর গ্রহ নক্ষত্র সমস্ত আকাশে ভরা। এগুলো ভাববার বিষয়, জানবার জন্যই এগুলো ভেসে আসছে। প্রথম পর্ব এই পর্যন্তই। রাম নারায়ণ রাম।